নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে তিপ্রামথার জনসভা, একক লড়াইয়ের ইঙ্গিত প্রদ্যুৎ কিশোরের। বেতন বিলম্ব ও হয়রানির বিরুদ্ধে রাজ্য জুড়ে সর্বশিক্ষা শিক্ষকদের প্রতিবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাব্রুমের সোনাইছড়ি থাইচরণপাড়া বেহাল রাস্তার সংস্কার কাজ শীঘ্রই শুরু। কমলপুর মহকুমার শান্তির বাজারে অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব বর্ষ, প্রস্তুতি তুঙ্গে। নেশা, জুয়া, সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ার ডাক ডিওয়াইএফআই টিওয়াইএফ এর। মৃত রোগী আটকে টাকা আদায়ের অভিযোগ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। দক্ষিণ জেলার সমগ্র শিক্ষার শিক্ষকদের আন্দোলনের ডাক। এখন সংবাদ বিস্তারিত। ভোটের নির্ঘণ্ট এখনো হাতে আসেনি, কিন্তু রাজনীতির পারদ ইতিমধ্যে চড়ছে। এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। এই আবহে সাব্রুমে তিপ্রামথার উদ্যোগে উত্তর বেতাগায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ জনসভা। সভাস্থলে দলীয় কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার সঙ্গে মঞ্চে ছিলেন এমডিসি দেবজ্যোতি ত্রিপুরা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বক্তৃতায় জোর দিয়ে উঠে আসে জনজাতির অধিকার, স্বশাসিত পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নের দাবি। সভা শেষে আমাদের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্পষ্ট করে জানান, আমরা এককভাবে লড়ব কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিজেপি যদি এককভাবে নির্বাচনে লড়তে চায়, সেক্ষেত্রে আমরাও এককভাবে লড়াইয়ে নামব। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য আসন্ন এডিসি নির্বাচনে সমঝোতার রাজনীতি নয়, বরং শক্ত অবস্থান নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে উত্তর বেতাকার এই জনসভা শুধু একটি দলীয় কর্মসূচি নয়, বরং এডিসি নির্বাচনের আগে শক্তির মহড়া ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের স্পষ্ট বার্তা বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। अगर इन लोगों को चैलेंज करना है, चलो चैलेंज करो। इनके पास तो बहुत रंग है, बहुत पैसा है, फेंको पैसा, फेंकने दो। लेकिन शुक्रिया, इनका पैसा हमको नीचे नहीं रख सकता है। इस इलेक्शन में आपने एक्सेप्ट करोगे क्या? मेरे ऊपर বেতন প্রাপ্তির অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে ফের ক্ষোভে ফুঁসছেন সর্বশিক্ষার শিক্ষকরা। মাসের পর মাস সময়মতো বেতন না মেলায় আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ে বাধ্য হয়ে রাজ্য জুড়ে সংগঠিত প্রতিবাদের পথে হাঁটলেন তারা। এই দাবির পরিপ্রেক্ষিতে আজ সারা রাজ্যের 8টি জেলায় একযোগে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে। নিয়মিত বেতন প্রদান ও বিলম্বে স্থায়ী সমাধানের দাবিতে এই কর্মসূচি। এর অংশ হিসেবে পশ্চিম জেলার সর্বশিক্ষার শিক্ষকরা কুঞ্জবনস্থিত পশ্চিম জেলার জেলা শিক্ষা অধিকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে মিলিত হন। সেখানে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বেতন সংক্রান্ত হয়রানি, বিলম্ব ও তার ফলে সৃষ্ট নানা সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্য সরকারের কাছে নিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে 33% তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেখানে এক পয়সাও পাইনি। তাই আমরা অনুরোধ করব রাজ্য সরকারের কাছে, কারণ অন্যান্য কর্মচারীরা একই বাজারে তারা যেই বাজারে বাজার করে, আমরাও সেই বাজারেই বাজার করে খেতে হয়। কাজেই এই যে সমকাজে সমবেতনের যে প্রতিশ্রুতি এবং বিগত নির্বাচনেও সর্বশিক্ষা শিক্ষকদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রাজ্য সরকার বা সরকার পালন করেনি। নিজেদের প্রতিশ্রুতির প্রতি তারা খেলাপ করছে। তার জন্য আমরা অনুরোধ করব অতি সত্বর আমাদের যে দাবি দেওয়া নিয়মিতকরণের বিষয়টা অতি সত্বর করা হোক
এবং সুপ্রিম কোর্টের যে এসএলপি এটা উইথড্র করা হোক, উইথড্র করে ত্রিপুরা হাইকোর্টের মান্যতা দিয়ে আমাদেরকে রেগুলার করা হোক। দীর্ঘদিনের হতাশা আর অপেক্ষার অবসান ঘটতে চলেছে সাবরুম মহকুমার সোনাইছড়ি এডিসি ভিলেজবাসীর। ধুলো, গর্ত আর ভাঙ্গাচোরা পিচ, এই চেনা দুর্ভোগের ছবিটা এবার বদলাতে যাচ্ছে। উন্নয়নের পথে বড় এক পদক্ষেপ হিসেবে দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমার সোনাইছড়ি পূর্ব সাবরুম রোড থেকে থাইচরণ পাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ বেহাল পিচ রাস্তার সংস্কার কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। 1 দশকেরও বেশি সময় ধরে এলাকাবাসীর ধারাবাহিক দাবির পর অবশেষে এই গুরুত্বপূর্ণ রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। 29 মনু কেন্দ্রের বিধায়ক মাইলাপ্রমুখ জানিয়েছেন, ওয়ার্ক অর্ডার জারি হলে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। আজ বিধায়ক স্বয়ং প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পিডব্লিউডি এসডিও, রূপাইছড়ি ব্লক ওবিসি সাব কমিটির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে বিধায়ক থাইচরণ পাড়া এসবি স্কুলেও যান। সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলে স্কুলের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তার কাজ শুরু হওয়ার খবরে সোনাইছড়ি এডিসি ভিলেজের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, নতুন রাস্তা শুধু যাতায়াতই সহজ করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নের পথও আরো মসৃণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শান্তির সুরে মঙ্গলবাণীর আবাহনে কমলপুর মহকুমার শান্তির বাজারে আবারও ফিরছে আধ্যাত্মিক উৎসবের মহালগ্ন। আগামী 8ই ফেব্রুয়ারি কমলপুর মহকুমার শান্তির বাজার সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব বর্ষ উপলক্ষে মহোৎসব। এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে অনুকূল চন্দ্রের দীক্ষিতরা উৎসবের বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতির কথা তুলে ধরেন। এই বছরের উৎসবের নামকরণ করা হয়েছে শ্রেয় নিধায়নী উৎসব, যার অর্থ মঙ্গল বাহক। মহকুমা ভিত্তিক এই মহোৎসবে কমলপুর মহকুমার কমলপুর, মানিক ভান্ডার, মরাছড়া, হালাহালি, সালেমা ও শান্তির বাজার এই 6টি সৎসঙ্গ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তারা জানান, প্রায় 20 লক্ষ টাকা বাজেট নিয়ে এই বৃহৎ ধর্মীয় আয়োজন সম্পূর্ণ হচ্ছে। উৎসবের সূচনা হবে 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলন ও মায়েদের শোভাযাত্রার মাধ্যমে। পরদিন 8 ফেব্রুয়ারি সকাল 7:30টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর দিনভর চলবে সঙ্গীতানুষ্ঠান, জনজাতি ভাই বোনদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, ধর্মীয় আলোচনা সহ নানা আধ্যাত্মিক কর্মসূচি। দুপুর 1টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ তথা ভান্ডারার আয়োজন থাকছে। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি স্বাস্থ্য শিবিরও বসছে, যা সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, এই মহোৎসবকে কেন্দ্র করে প্রায় 20,000 মানুষের সমাগম ঘটবে। ইতিমধ্যে শান্তিরবাজার জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমার বিশিষ্ট ঠিকাদার লিটন দেব, ব্যবসায়ী আশিস কর, বাবুল দত্ত, উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের 8ই ফেব্রুয়ারি আচার্যদেবের আশীর্বাদে কমলপুর আঞ্চলিক উৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে। আমাদের এই উৎসবের নাম দাদা নামাঙ্কিত করেছেন শ্রেয় নিধায়নী উৎসব। এই উৎসবে আমাদের হেলথ ক্যাম্প থাকবে এবং সঙ্গীত সন্ধ্যা থাকবে। আমরা সবাই চেষ্টা করব এই মালিকের মুখে হাসি ফোটানোর জন্য, সবাই উদ্বুদ্ধ হবে। আমরা এই উৎসবটাকে যেন সার্থক করতে পারি, আমাদের আপনাদের মধ্য দিয়ে আপনারা এটুকু দেখবেন, আমরা সবাইকে যেন আনন্দ দিতে পারি, তাদের ইচ্ছা যেন পূরণ করতে পারি। কত লোকের টার্গেট আছে? আমাদের 15-20 হাজার লোকের টার্গেট আছে। হ্যাঁ, আমরা সারা পাচ্ছি এবং সমস্ত রাজ্যেই আমাদের সমস্ত দাদারা, অনেক কর্মী দাদারা আসবেন। সকলে সমবেতভাবেই এই উৎসবটা শান্তিবাজারে আঞ্চলিক উৎসবে এই 7টা মন্দির নিয়ে মূলত আশীর্বাদটা, মরাছড়া, কমলপুর, চলুবাড়ি, হালাহালি, শান্তিবাজার, সালামা, এই উৎসবটা হচ্ছে শান্তিবাজারে। আর সবাই সমবেতভাবেই এই কাজকর্ম করছে। স্বপ্ন নয়, সংকল্প। উজ্জ্বল ও নিরাপদ আগামীর পথে প্রজন্মকে বাঁচানোর ডাক। নেশা, জুয়া, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আবারও পথে নামছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। শুক্রবার আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে দ্বিতীয় দফার
এই সামাজিক সচেতনতামূলক কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হয়। একই সঙ্গে কর্মসূচিকে ঘিরে প্রকাশ করা হয় একটি বিশেষ থিম সং। থিম সংটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী ও নবীন প্রজন্মের চিকিৎসক ডক্টর সৌরভ দেব। সংগঠনের বক্তব্য, এই থিম সং এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে যুব সমাজ নেশা ও অপরাধের পথ ছেড়ে সুস্থ গঠনমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে আসে। প্রথম পর্যায়ের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 8 ফেব্রুয়ারি সকালে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রাটি শুরু হবে ড্রপগেট এলাকার বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে এবং শেষ হবে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম ও সূর্য সেনের মূর্তির পাদদেশে। এই পদযাত্রার সূচনা করবেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড় অরূপ দেববর্মা। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ নেতৃত্বের আশা, এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছবে এবং প্রজন্ম রক্ষার এই আন্দোলনে আরো বেশি মানুষ শামিল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতের কৃষিকে বন্ধক দেওয়া হয়েছে। 500 বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে, সেখানে ভারতের কৃষি পণ্য এবং ভারতের যে কৃষি অর্থনীতি সেটা ভেঙে পড়বে। মার্কিনের কৃষি যেটা অনেক বেশি ভর্তুকি সম্পন্ন, সেটা আবার দেশকে ছেয়ে যাবে। কাজেই এই যে কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্য নীতি, এটা বাতিল করতে হবে। আমার কৃষি, আমার অর্থনীতিকে মার্কিনের কাছে বন্ধক দেওয়া যাবে না এবং মোদী সরকার অবিলম্বে মার্কিনের কাছে নথি স্বীকার করা বন্ধ করো। আমরা দেখেছি যে এখন যেটা শুল্ক কমানোর কথা বলেছে 18%, এটা একদম মিথ্যে কথা। 18% শুল্ক কমানো হলে আমরা জানি আগে ছিল 2.5%, এখন 50 থেকে 18 করেছে। অথচ কৃষি পণ্য, মার্কিনের কৃষি পণ্য আমার দেশে ঢুকবে, সেখানে 0 ট্যারিফ লাগানো হয়েছে। চিকিৎসার আড়ালে কি চলছে অমানবিক বাণিজ্য? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রোগীর আত্মীয়দের মনে। মৃত রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে না দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠল আগরতলার আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগকারী মৃত রোগীর আত্মীয় পরিজনরা। তাদের দাবি, অসুস্থ রোগীকে নিয়ে শুরু থেকে বিভ্রান্তি, সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং মৃত্যুকে ঘিরে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে পরিবারটিকে চরম মানসিক চাপে ফেলা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 2রা ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরাধনা দত্ত নামে এক মহিলা। তাকে দ্রুত আইএলএস হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক পরিবারকে জানান রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক এবং 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেন। অভিযোগ, কিছুক্ষণ পরে সেই সময়সীমা কমিয়ে মাত্র 1 মিনিটের মধ্যে আশা ছেড়ে দিতে বলা হয়। পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে চিকিৎসক জানিয়ে দেন রোগীর মৃত্যু হয়েছে, কিন্তু রোগীর আত্মীয়রা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ফের জানানো হয় মিরাকেল হয়েছে, রোগী আবার প্রাণ ফিরে পেয়েছে। এভাবে 2রা ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বারবার ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পরিবারটিকে বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় রোগীর আত্মীয়রা তাকে জিবি হাসপাতালে শিফট করার সিদ্ধান্ত নেন। তখনই অভিযোগ অনুযায়ী আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় রোগীকে এখান থেকে বের করলে মারা যাবে, কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে না এবং মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটও দেওয়া হবে না। এই ঘটনাকে ঘিরে এখন একাধিক প্রশ্ন উঠছে। যদি রোগী সত্যি মৃত হন তবে কিসের চিকিৎসা চলছে, আর যদি জীবিত হন তবে কেন সম্পূর্ণ লাইফ সাপোর্ট দিয়ে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে না? এই সমস্ত অভিযোগ নিয়ে অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত হোক এবং হাসপাতালের ভূমিকা প্রকাশ্যে আসুক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার মা 3 তারিখ, আমার মারে 1 তারিখ ডায়ালিসিস করছি। 3 তারিখ আমার মার একটু অক্সিজেনের অভাব হইতেছে, শ্বাসকষ্ট হইতেছে। ডায়ালিসিসের পেশেন্টের এখন প্রায়ই হয় শ্বাসকষ্ট। তো আমি ভাবছি যে আমার মারে নিয়ে আমি আইএলএসেই যাই। যখন আমি আইএলএসে নিয়ে আইছি, আমার মা এখানে 2 সেকেন্ডের মধ্যে, মানে তারা কইতেছে 20 সেকেন্ডের মধ্যে পেশেন্টের লোক এমন হয়েছে। তারা আমারে কইছে যে আপনারা পেশেন্ট এরকম কন্ডিশনে আছে, ব্রেন হয়ে গেছে, হার্ট হয়ে গেছে, পেশেন্ট এখন এমন ইয়েতে আছে, আপনি সিগনেচার করেন। তারা একটা পেপার দিছে, সামারি দিছে, আমি এটার মধ্যে সিগনেচার করছি। তারা আমি কইছি যে আমি এটা একটা ফটো তুলি, আমার পেশেন্ট, আমার আরো অন্যান্য লোকরা দেখাই তুলবো। তারা কইতেছে না, আপনি এরকম করতে পারতেন না, আমরা পরে জেরক্স দিব। আপনি একটা কাজ করেন, আগে বিলিংয়ে যান, বিলিংয়ে গিয়ে আমরা
ঠিকই প্রসেসিং আছে, আপনি এটা আগে করেন। তো আমি আমার ছেলেরে পাঠাইছি, ছেলের ব্রেন হয়ে গেছে, যেহেতু দুজনেই অবস্থা। আমি আবার নিজেই ব্যাগ ট্যাগ 3-4টা লয়ে আমি এদিকে দৌড়াইতেছি, ওইদিকে দৌড়াইতেছি। সেই ফাঁকে তারা এমআই স্যুট নিয়ে গেছে, আমার তারা 48 ঘন্টা টাইম দিছে। এমআই স্যুট নেওয়ার আগে 48 ঘন্টা টাইম দিছে। এমআই স্যুট যখন নিছে রাত্রিবেলা আমার 1 মিনিটের টাইম দিছে ম্যাডামে, দেখিয়া কইছে 1 মিনিট পিট থাপড়াইয়া গেছে, মন শক্ত করে নাও, পেশেন্ট হইতো না। তো আমি বলছি ঠিক আছে, পেশেন্ট এখানে আছে যখন আমি আছি, পেশেন্ট তো কি হইব আমি তো জানি না, আপনারা ডাক্তার। আজকে 2 তারিখে তারা আমারে যাইতেছি আইতেছি, তারা শুধু আমার এইটুকুই কইতেছে আমার পেশেন্টের ব্রেন কাজ করে না, আমার পেশেন্টের হার্ট কাজ করে না, আমার পেশেন্টের হাই হয়ে গেছে। 2 তারিখ থেকে তারা আমি কইতেছি আমার যতটুকু যে 3 বছর ধরে তো মারি নিয়ে দৌড়াইতেছি, যে কার্ডিওই কইতে পারবো যে আমার মার হার্টে কি হয়েছে। একমাত্র আমি কইছি অরূপ দেব আমার মার চিকিৎসা করে, ব্যক্তিগত চিকিৎসা করায় অরূপ দেবরে। আইনের নির্দেশ একদিকে, বাস্তব চিত্র অন্যদিকে। এই অভিযোগ তুলে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকরা। তাদের দাবি, সমকাজে সমবেতন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না এবং রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। শিক্ষকদের অভিযোগ, বেতন বৈষম্যের পাশাপাশি প্রতি মাসে সময়মতো বেতন দেওয়া হচ্ছে না। মাসের প্রথমে বেতন পাওয়ার বদলে 7 থেকে 10 তারিখের পর বেতন দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে প্রায় 5000 শিক্ষক ক্ষোভে ফুঁসছেন। দক্ষিণ জেলায় রয়েছেন প্রায় 200 জন শিক্ষক। এই অনিয়মের প্রতিবাদে দক্ষিণ জেলা আধিকারিকের মাধ্যমে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অর্জুন দেবনাথ জানান, আগামী 7 তারিখের মধ্যে বেতন না দিলে 9 তারিখ আগরতলায় আন্দোলন আরো তীব্র করা হবে। শিক্ষকদের হুঁশিয়ারি, আগামী 48 ঘন্টার মধ্যে বেতন ভাতার সমস্যার সমাধান না হলে তারা রাজপথে নামতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক দূর থেকে মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এসএস এর বিলোনিয়া বিআই কমিটির পক্ষ থেকে আজকে মাসের 6 তারিখ হলো আমাদের বেতন হয় নাই। এই বিষয়টা কেন্দ্র করে আমরা আমাদের ডিও স্যারের সাথে কথা বলতে এসেছি, আপনাদের এই জন্য আমরা ডেকেছি। তো ওখানে ডিও স্যারের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের কথাগুলো শুনেছেন। উনি বললেন 10 তারিখের দিকে বেতন হবে। তো আপনারা বলুন আমরা কত টাকায় পাই? আমাদের এই অল্প টাকা আমরা যদি ডিউ টাইমে দিতে না পারে আমাদের সংসারটা কিভাবে চলবে? এটা নিয়ে ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বলছি। উনি বলছেন আমার কোনো কিছু করার নাই, আমাদের হাতে টাকা নেই, ডিস্ট্রিক্ট রাজ্য থেকে টাকা আসলে পরে ওই টাকা উনি চেষ্টা করবেন 10 তারিখের মধ্যে দিতে। আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সাউথ ডিস্ট্রিক্ট। আজকে সমগ্র শিক্ষার শিক্ষকগণ ওনাদের বেতন ভাতার দাবিতে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে এসেছেন। তো আমাদের যে পিএফআর সিস্টেমে বেতন হয়, তো এখানে শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে যে ফান্ড এখনো স্টেট থেকে পুরো ফান্ড আসেনি, একটা পার্ট এসছে, তো এতে করে সবাইকে দেওয়া যাবে না। পুরো ফান্ড এলে পরে আমাদের যে যাই কিছু ডিমান্ড আছে সব টিচারদেরকে আমরা 10 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো। আমাদের সমস্ত প্রক্রিয়া তৈরি আছে, আর 10 তারিখের মধ্যে হয়তো এই মাসে বেতনটা হয়ে যাবে। এই যে টিচাররা প্রতি মাসে দেরিতে বেতন পাচ্ছে, এটা তাদের একটা অভিযোগ। এটা কি ঠিক? প্রতি মাসে এটা প্রত্যেক মাসে যে ফান্ডটা ইয়ে থেকে স্টেট থেকে আসতে একটু দেরি হয়। আবার আমাদের এখানে যে যারা বিল তৈরি করেন, ওদের বিল তৈরি করার ক্ষেত্রে প্রসেসিংয়ে কিছুটা ডিলে হয়। তো দুটো মিলেই 1-2 দিন করে দেরি হতে হয়তো ফার্স্ট উইক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।